হ্যালো। আমরা সেদিন ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আমাদের যে সিলেবাসের মধ্যে আছে নেরেশন, সেই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের কিন্তু প্রথম ক্লাস আমরা করেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা দেখব আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমরা যে যে সেন্টেন্সগুলো ধরে করতে পারি। সেদিন আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্সগুলি প্রথম ভিডিওর মধ্যে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আবার দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর পজিটিভ, আর আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে আমরা কোনো না জাতীয় শব্দের ব্যবহার করব না, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স যেই সেন্টেন্সের মধ্যে আমরা না জাতীয় ওয়ার্ডস ইউজ করব, যেমন নো, নেভার, এই সমস্ত ওয়ার্ডস আমরা ইউজ করব, ঠিক আছে? তাছাড়া 2 নম্বরে আমরা যে সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলি অলরেডি তোমাদের প্রথম ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে। তোমরা যদি প্রথম ভিডিওটা দেখো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের, তোমরা জেনে যাবে এটার সবটা বেসিক কনসেপ্ট, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি। তাছাড়া যেটা বর্তমান সময়ে আমরা ততটা ব্যবহার করি না বা যেটার বর্তমান ব্যবহার দেখা যায় না বললেই চলে, সেই যে অপটেটিভ সেন্টেন্স, সেই অপটেটিভ সেন্টেন্স সম্পর্কেও কিন্তু ওখানে দেওয়া আছে। তোমরা যদি আমার প্রথম ভিডিওটা দেখো তোমাদের বেসিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর আমাদের ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর 5 নম্বর আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যদিও বর্তমান সময়ে কিন্তু এই অপটেটিভ সেন্টেন্স কিন্তু তার ইম্পর্টেন্স হারিয়ে ফেলেছে, কারণ আমরা সেদিন প্রথম ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে বর্তমান সময়ে আমরা কি করি, আমরা এই অপটেটিভ সেন্টেন্সকে কিন্তু তার স্ট্রাকচারের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে কানেক্ট করে আলোচনা করে থাকি। অর্থাৎ আমরা আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের সিলেবাস কমপ্লিট করতে গেলে আমরা যে কয়টা ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম আমাদের হচ্ছে কি সেন্টেন্স, তার মধ্যে প্রথম আমাদের হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপরে হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আর আজকে আমরা এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের যে আমাদের সেকেন্ড ভিডিও আছে তার মধ্যে কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কিন্তু আমরা ওই জায়গার মধ্যে আলোচনা করব, ঠিক আছে? এবার দেখো এবার দেখো আমাদের এই সবগুলো সেন্টেন্সের পরে আমরা যে সেন্টেন্সটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার আমি রিপিট করে দিচ্ছি কোন সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। দেখো, আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কতগুলি বেসিক ফর্মুলা বা বেসিক জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমাদের একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে আমরা কোনো ফর্মুলা বা কোনো ধরনের নিয়মকে মুখস্থ করতে যাব না। আমরা শুধুমাত্র জোর দেব আমাদের কন্টেন্ট বোঝার উপরে। কারণ যদি আমরা একবার ওই কন্টেন্ট বা কি কারণে এরকম ভাবে আমরা ওই ফর্মুলাগুলিকে কিরকম ভাবে ইউজ করব সেটা যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের কোশ্চেন পেপারে কোশ্চেন যেখান থেকেই হোক না কেন সেটা কিন্তু সলভ আউট করা আমাদের জন্য বিশেষ কোনো ডিফিকাল্টিস হবে না। এবার দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে প্রথম আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কনজাংশনের ব্যবহার। কি ব্যবহার? সেটা হচ্ছে কনজাংশনের ব্যবহার। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কিসের ব্যবহার? কনজাংশনের ব্যবহার মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে কানেক্টেড ওয়ার্ডস, যে ওয়ার্ডস গুলো দিয়ে আমরা
রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে কানেক্ট করব। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কি, সেটা তো আমরা জানি না, সেটার আলোচনায় আমি আসছি। তার আগে আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচকে আমরা যেটা দিয়ে কানেক্ট করব, দুটোর মাঝখানে যেটা সংযোগকারী থাকবে সেটাকেই আমরা বলছি কনজাংশন। কি বলছি? কনজাংশন। ঠিক আছে, এই কনজাংটিভ ওয়ার্ডস গুলোকে আমরা কি বলছি? কনজাংশন বলছি। ঠিক আছে, এই কনজাংশন জিনিসটা কি? কনজাংশন মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি? অব্যয়। সোজা বাংলা ভাষায় যেটা দিয়ে সেটা আমরা কানেক্ট করি কোনো কিছুকে, যেমন বাংলার ক্ষেত্রে এবং, কিন্তু। ঠিক আছে, এই ওয়ার্ডস গুলো কিন্তু আমাদের অব্যয় হিসেবে ব্যবহৃত হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমরা যে ওয়ার্ডটাকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব সেটা হচ্ছে দ্যাট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমরা কোন ওয়ার্ডটাকে কনজাংশন হিসেবে ইউজ করব? অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমার মাথায় রেখে দিতে হবে আমাদের যে কনজাংটিভ ওয়ার্ডটা থাকবে বা যেটা কনজাংশন বলবো, সেই কনজাংশনটা হচ্ছে দ্যাট। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমার কনজাংশন কোডটা ব্যবহার করতে হচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমি কনজাংশন বা সংযোগকারী অব্যয় হিসেবে ব্যবহার করছি যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে দ্যাট। বোঝা গেল? তারপরে আমার যে জিনিসটা দেখতে হবে, 2 নম্বর পয়েন্টে আমার মাথায় রাখতে হবে, শুধুমাত্র কনজাংশন দেখলেই হবে না, আমার লক্ষ্য রাখতে হবে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচের উপরে। এবার আমরা লক্ষ্য করব যে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচ কি। রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচ কি? রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচ কি? দেখো, তাহলে আমরা দুটো নতুন টার্ম পেলাম সেন্টেন্স ন্যারেশন করতে গিয়ে। প্রথম হচ্ছে কি? রিপোর্টেড ভার্ব। প্রথম কি পাচ্ছি আমরা? রিপোর্টেড ভার্ব। তারপরে আমরা কি পাচ্ছি? রিপোর্টেড স্পিচ। তারপরে কি পাচ্ছি? রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এবার দেখো, এই যে রিপোর্টেড ভার্ব আছে, রিপোর্টেড ভার্ব যেটা আছে, রিপোর্টেড ভার্ব কোনটা? যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, হি সেজ I am playing football. কি লিখলাম সেন্টেন্স? আমি এখানে সেন্টেন্স লিখলাম, হি সেজ আই এম প্লেইং ফুটবল। এই জায়গার মধ্যে দেখো, এই যে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা আছে সেজ, সেটা কিন্তু হচ্ছে একটা ভার্ব। যেহেতু যেই সেন্টেন্সটা আমরা ব্যবহার করছি সেই সেন্টেন্সটার মধ্যেই ভার্বটা আছে, তাই সেটাকে আমি গ্রামাটিক্যাল টার্মে কি বলছি? রিপোর্টেড ভার্ব। মানে আমি কথা বলার জন্য যে ভার্বটা ইউজ করছি সেই ভার্বটাকে আমি বলছি রিপোর্টেড ভার্ব। আর আমার যে টোটাল সেন্টেন্সটা আছে যে আমি বলছি, আচ্ছা সেদিন আমরা বলেছিলাম যে ন্যারেশন মানে বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ মানে কি? যখন আমি কোনো কথা নিজের মুখ দিয়ে সেটা তোমাকে কনভে করছি, দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ। কিন্তু যখন আমি বললাম, যেমন ধরো যখন আমি তোমাকে বললাম যে আমি ক্রিকেট খেলতে যাচ্ছি বা আমি ক্রিকেট খেলছি, তখন আমি এটা তোমাকে নিজে বলছি, আমি ক্রিকেট খেলছি, ডাইরেক্ট স্পিচ। কিন্তু যখন তুমি আমার কথাটা শুনলে এবং তুমি আমার কথাটা গিয়ে কোনো থার্ড পার্সনকে কনভে করছো, তখন কিন্তু তুমি সেটা বলবে না যে আমি ক্রিকেট খেলছি। তখন তুমি কি বলবে? যে স্যার আমাকে বলেছিল যে স্যার ক্রিকেট খেলতে যাচ্ছে, স্যার আমাকে বলেছিল স্যার ক্রিকেট খেলতে যাচ্ছেন। তাহলে যেখানে আমি বলেছিলাম সেখানে তুমি স্যার ইউজ করবে কিংবা সে ইউজ করবে, প্রোনাউন ইউজ করবে। ঠিক আছে, এবং টেন্সেরও কিন্তু ওখানে পরিবর্তন হবে। তখন কিন্তু তুমি এই কথা বলবে না পার্সন অনুযায়ী যে খেলতে যাচ্ছে, তখন তুমি কি বলবে? স্যার বা সে খেলতে যাচ্ছে বা খেলতে গিয়েছিল। তার মানে কি হচ্ছে? যাচ্ছে বা যাচ্ছি যে ওয়ার্ডটা আছে সেটা তো আমার প্রেজেন্ট টেন্সে থাকছে, তখন সেটাকে তুমি কিসে পরিবর্তন করছো? পাস্ট টেন্সে পরিবর্তন করছো। তার মানে আমার সবসময় মাথায় রাখতে হবে, যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, ইনডাইরেক্ট স্পিচে নেব, তখন আমার রিপোর্টেড স্পিচ সবসময় কিসে পরিবর্তন হবে? কিসে পরিবর্তন হবে?
পাস্ট টেন্সে পরিবর্তন হবে, অতীতকালের মধ্যে চলে যাবে, পাস্ট টেন্সে পরিবর্তন হবে, সেটা প্রেজেন্টে থাকুক, সেটা প্রেজেন্ট টেন্সে থাকুক কি পাস্ট টেন্সে থাকুক কি ফিউচার টেন্সে থাকুক, রিপোর্টেড স্পিচ সেটা পরিবর্তন হয়ে কোন টেন্সে যাবে, সেটা পরিবর্তন হয়ে চলে যাবে পাস্ট টেন্সে, চেঞ্জ করে দেবো আমরা। ঠিক আছে, এবার আমরা যেটা বলছিলাম দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে কি বলা আছে, হি সেইস, এখানে শেষটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর এখানে আমি কি বলছি রিপোর্টেড স্পিচের মধ্যে আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ। এবার আমার ফর্মুলা মনে রাখতে গেলে প্রথম যে শর্টকাটসটা দিয়ে আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে যদি আমার ফর্মুলাটা সবাই লেখো কি ফর্মুলা, যদি আমার সেন্টেন্সে, কোন সেন্টেন্সে, ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সে, কোন সেন্টেন্সে, ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সে, ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সে রিপোর্টেড ভার্ব, কোনটা, রিপোর্টেড ভার্ব যদি, আবার দেখো কি বলছি, যদি আমার সেন্টেন্সে কোন স্পিচের সেন্টেন্সে, ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সে, যদি আমার সেন্টেন্সের মধ্যে থাকা এই যে রিপোর্টেড ভার্বটা আছে, কি আছে, রিপোর্টেড ভার্বটা আছে, সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে থাকে, সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অথবা যদি ফিউচার টেন্সে থাকে, কোন টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, অথবা যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে কি হবে না, তাহলে কি হবে না, তাহলে কি হবে না, দেখো তাহলে আমি আবার বলছি, ডাইরেক্ট স্পিচের মধ্যে সেন্টেন্সে যে রিপোর্টেড ভার্বটা থাকবে, সেই রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কি হবে না, তাহলে রিপোর্টেড স্পিচে তার টেন্স, টাইম, প্লেস এগুলির কোনো চেঞ্জ হবে না, কি হবে না, এগুলির কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি কি জানলাম, আমি বুঝতে পারলাম যে যদি আমার ডাইরেক্ট স্পিচের মধ্যে যে রিপোর্টেড ভার্বটা থাকবে, যেরকম এখানে আছে, কি টেন্সে আছে বলতো, সেজ আছে প্রেজেন্ট টেন্সে, তো এরকম যদি আমার সেন্টেন্সের মধ্যে, ডাইরেক্ট স্পিচের মধ্যে আমার রিপোর্টেড যে ভার্বটা আছে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে কিংবা যদি থাকে ফিউচার টেন্সে, তাহলে কি হবে না, আমার রিপোর্টেড স্পিচের যে টেন্স কিংবা টাইম কিংবা প্লেস ওগুলির কোনো পরিবর্তন হবে না, শুধু একটা জিনিসের পরিবর্তন হবে, এন্ড দ্যাট উইল বি দা, কিসের চেঞ্জ হবে, শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হবে, এই জায়গাটায় মুছে দিচ্ছি, শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হবে, আর ওই পরিবর্তনটা কিসের হবে, ওই পরিবর্তনটা হবে, শুধু একটা জিনিসের পরিবর্তন হবে, পরিবর্তনটা কিসের হবে, পরিবর্তন হবে কি, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হবে, দ্যাট ইজ সাবজেক্টের কি চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে। তখন আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যেমন ধরো আমি এখন বলছি যে এই মাত্র আমি ভিডিও বানাচ্ছি, এখন তোমাকে যখন আমি বললাম দ্যাট উইল বি ইন ডাইরেক্ট স্পিচ, কিন্তু যখন তুমি আমার কথাটা শুনলে এবং তুমি কোনো তৃতীয় ব্যক্তিকে মেসেজটা কনভে করবে, তখন তুমি কি বলবে, যে স্যার বলেছিল যে স্যার ভিডিও করছিল, তার মানে কি হচ্ছে, আমার ওই জায়গাতে আমার যে সাবজেক্টটা আছে, যেটার মধ্যে আমি এখানে
আমি ভিডিও বানাচ্ছি সেটা বলছি, সেখানে এই আমিটা পরিবর্তন হয়ে যাচ্ছে সে বা স্যার অর্থাৎ তৃতীয় ব্যক্তিতে। তাহলে প্রথম ব্যক্তি মানে ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে যাবে থার্ড পারসনের ক্ষেত্রে। বোঝা গেছে? ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে যাবে থার্ড পারসনের ক্ষেত্রে। বোঝা গেছে? যদি সেকেন্ড পারসন থাকে যেমন ইউ, তখন এটা চেঞ্জ হয়ে যাবে থার্ড পারসনের ক্ষেত্রে। বোঝা গেছে? যদি সাবজেক্টের চেঞ্জ হবে তো, তাহলে ফার্স্ট পারসন যদি থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে থার্ড পারসনে, সেকেন্ড পারসন যদি থাকে সেটাও চেঞ্জ হয়ে যাবে থার্ড পারসনে। বোঝা গেছে? তাহলে আমরা প্রথম শর্টকাটস কি পাচ্ছি? তাহলে আমরা দেখো, তাহলে আমরা প্রথম, আমি একদম ফ্রেশ করে লিখে দিচ্ছি, তাহলে আমরা প্রথম শর্টকাট কি পাচ্ছি একদম, আবার আমরা একটা রিভিশন দেব। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করব, যখন আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স করব ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের মধ্যে, ডাইরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে নেব, আমাদের প্রথম ফর্মুলা মনে রাখতে হবে যে আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় যে কনজাংশনটা ব্যবহার করব, সেই কনজাংশনটা হবে দ্যাট, যা বাংলাতে আমি যে ব্যবহার করি। ঠিক আছে? তাহলে কনজাংশনটা প্রথম ফর্মুলার প্রথম রিভিশন কি, রিভিশন নাম্বার 1 প্রথম কি, যে কনজাংশন যেটা আমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিজেকে ব্যবহার করব, দ্যাট উইল বি দ্যাট। ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট কি মনে রাখতে হবে, রিপোর্টেড। 2 নাম্বার পয়েন্ট কি মনে রাখতে হবে, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর ফিউচার টেন্সে থাকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর ফিউচার টেন্সে থাকে, কি বলছি, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর ফিউচার টেন্সে থাকে, তাহলে তাহলে কি পরিবর্তন হবে না, তাহলে রিপোর্টেড স্পিচের, তাহলে রিপোর্টেড স্পিচের টাইম, টেন্স, প্লেস এগুলির কি হবে না, কোনো পরিবর্তন হবে না। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও কি, যে রিপোর্টেড ভার্বের মধ্যে যদি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, অনেকে আমরা গুলিয়ে ফেলি, রিপোর্টেড ভার্বের মধ্যে যদি যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে কিসের চেঞ্জ হবে না, রিপোর্টেড স্পিচের টাইম, টেন্স এবং প্লেসের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। শুধু একটা জিনিসের পরিবর্তন হবে, শুধু একটা জিনিসের পরিবর্তন হবে। পরিবর্তনটা কিসের হবে, এখানে আমরা জেনে গেলাম কিসের পরিবর্তন হবে না। আর কিসের পরিবর্তন হবে, পরিবর্তন শুধুমাত্র হবে পার্সনের, পুরুষের পরিবর্তন হবে, সাবজেক্ট পরিবর্তিত হবে। যদি ফার্স্ট পারসন থাকে তবে ওইটা চলে যাবে থার্ড পারসনে, আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলেও চলে যাবে থার্ড পারসনে। বোঝাতে পারলাম? তাহলে প্রথম আমার ফর্মুলা কি মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমার কনজাংশন ব্যবহৃত হবে দা, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ফিউচার টেন্সে থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচের মধ্যে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে রিপোর্টেড স্পিচের টাইম, টেন্স বা প্লেসের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। আর পরিবর্তন হবে শুধুমাত্র একটা জিনিসের, দ্যাট উইল বি দা পারসন অফ দা সেন্টেন্স, যেটা ফার্স্ট পারসনে থাকলে চলে যাবে থার্ড পারসনে, অর সেকেন্ড পারসনে থাকলেও চলে যাবে থার্ড পারসনে। ক্লিয়ার? তাহলে এতটুকু আমার ক্লিয়ার। তারপর আমি দেখব এটার পয়েন্ট নাম্বার 2 এবং পয়েন্ট নাম্বার 3 আরো ডিটেইল ডিসকাশন, পয়েন্ট নাম্বার 2 এবং পয়েন্ট নাম্বার 3 আরো ডিটেইল ডিসকাশন কিন্তু এখন আমরা দেখব। ঠিক আছে? দেখো, এবার পয়েন্ট নাম্বার 2 তে আমরা বলেছিলাম ডিটেইল ডিসকাশন করব। ঠিক আছে? এখন একদম একদম আমাদের বেসিক থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে। যতক্ষণ না আমাদের বেসিক বা কন্টেন্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই প্র্যাকটিস করে নি না কেন, কিন্তু পরীক্ষার কোশ্চেনের মধ্যে গিয়ে কিন্তু আমরা কনফিউশনে ভুগবো, আমাদের প্রবলেম হবে। কিন্তু আমাদের পরীক্ষাতে যেহেতু অতটা সময় থাকবে না, তাই আমাদের কি করতে হবে, আমরা যখনই যাতে কোশ্চেন পেপারটা দেখি আমরা সাথে সাথে যাতে আনসার করতে পারি। আমার প্রথম কি, যে কনজাংশন যেটা আমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিজেকে ব্যবহার করব, দ্যাট উইল বি দ্যাট। ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট কি মনে রাখতে হবে, রিপোর্টেড। 2 নাম্বার পয়েন্ট কি মনে রাখতে হবে, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর ফিউচার টেন্সে থাকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর ফিউচার টেন্সে থাকে, কি বলছি, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর ফিউচার টেন্সে থাকে, তাহলে তাহলে কি পরিবর্তন হবে না, তাহলে রিপোর্টেড স্পিচের, তাহলে রিপোর্টেড স্পিচের টাইম,
টেন্স, প্লেস এগুলির কি হবে না, কোনো পরিবর্তন হবে না। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও কি, যে রিপোর্টেড ভার্বের মধ্যে যদি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, অনেকে আমরা গুলিয়ে ফেলি, রিপোর্টেড ভার্বের মধ্যে যদি যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে কিসের চেঞ্জ হবে না, রিপোর্টেড স্পিচের টাইম, টেন্স এবং প্লেসের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। শুধু একটা জিনিসের পরিবর্তন হবে, শুধু একটা জিনিসের পরিবর্তন হবে। পরিবর্তনটা কিসের হবে, এখানে আমরা জেনে গেলাম কিসের পরিবর্তন হবে না। আর কিসের পরিবর্তন হবে, পরিবর্তন শুধুমাত্র হবে পার্সনের। পুরুষের পরিবর্তন হবে, সাবজেক্ট পরিবর্তিত হবে। যদি ফার্স্ট পার্সন থাকে তবে ওইটা চলে যাবে থার্ড পার্সনে, আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলেও চলে যাবে থার্ড পার্সনে। বোঝাতে পারলাম? তাহলে প্রথম আমার ফর্মুলা কি মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমার কনজাংশন ব্যবহৃত হবে দা। রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ফিউচার টেন্সে থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচের মধ্যে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে রিপোর্টেড স্পিচের টাইম, টেন্স বা প্লেসের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। আর পরিবর্তন হবে শুধুমাত্র একটা জিনিসের, দ্যাট উইল বি দ্য পার্সন অফ দ্য সেন্টেন্স। যেটা ফার্স্ট পার্সনে থাকলে চলে যাবে থার্ড পার্সনে, আর সেকেন্ড পার্সনে থাকলেও চলে যাবে থার্ড পার্সনে। ক্লিয়ার? তাহলে এতটুকু আমার ক্লিয়ার। তারপর আমি দেখব এটার পয়েন্ট নাম্বার 2 এবং পয়েন্ট নাম্বার 3 আরো ডিটেইল ডিসকাশন। পয়েন্ট নাম্বার 2 এবং পয়েন্ট নাম্বার 3 আরো ডিটেইল ডিসকাশন কিন্তু এখন আমরা দেখব। ঠিক আছে, দেখো এবার পয়েন্ট নাম্বার 2 তে আমরা বলেছিলাম ডিটেইল ডিসকাশন করব। ঠিক আছে, এখন একদম একদম আমাদের বেসিক থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে। যতক্ষণ না আমাদের বেসিক বা কন্টেন্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই প্র্যাকটিস করে নি না কেন, কিন্তু পরীক্ষার কোশ্চেনের মধ্যে গিয়ে কিন্তু আমরা কনফিউশনে ভুগবো, আমাদের প্রবলেম হবে। কিন্তু আমাদের পরীক্ষাতে যেহেতু অতটা সময় থাকবে না, তাই আমাদের কি করতে হবে, আমরা যখনই যাতে কোশ্চেন পেপারটা দেখি আমরা সাথে সাথে যাতে আনসার করতে পারি, আমরা যাতে কিওয়ার্ডস গুলো দেখে বুঝে যেতে পারি যে এটা টেন্স, টাইম বা প্লেস কি দেওয়া আছে, বা কিরকম কোন টেন্সের রিপোর্টেড ভার্ব কোন টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে, সেই দুটো দেখে কিন্তু আমরা তার পরিবর্তন করব। যদি রিপোর্টেড ভার্বের মধ্যে আমাদের প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, তাহলে আমাদের মাথায় রেখে দিতে হবে ফর্মুলা। পয়েন্ট নাম্বার 2 তে কি বলা হয়েছিল, যে রিপোর্টেড স্পিচের টাইম, টেন্স এবং প্লেসে কোনো রকমের পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তবে এক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে টাইম, টেন্স এবং প্লেসের পরিবর্তন কিন্তু হবে। এটা মাথায় রেখে দিতে হবে। ঠিক আছে, আর রিপোর্টেড ভার্ব যে কোনো টেন্সে থাকুক কেন, প্রেজেন্ট টেন্সে থাকুক, ফিউচার টেন্সে থাকুক কি পাস্ট টেন্সে থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার কিন্তু রিপোর্টেড ভার্ব মানে ডাইরেক্ট থেকে যখনই আমি ইনডাইরেক্টে নেব, ইররেসপেক্টিভ অফ তার রিপোর্টেড ভার্বের যে টেন্স আছে, সেটাকে যদি আমি সেটার কথা ছেড়ে দাও, আমার মনে রাখতে হবে কি, যে রিপোর্টেড ভার্বের যে টেন্স আছে সেটা প্রেজেন্ট হোক, ফিউচার হোক কিংবা পাস্ট হোক, আমার কিন্তু পার্সনের পরিবর্তন হবে। যখনই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে আমার পার্সনের কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, আমার পার্সন কিন্তু পরিবর্তিত হবে। বোঝা গেছে? ঠিক আছে, আরো ডিটেল আমরা ডিসকাশন করব। তার আগে আমরা দেখে নেব যে পয়েন্টের আমরা 2 নম্বর পয়েন্টে কি পড়েছিলাম, যে রিপোর্টেড ভার্ব, যদি রিপোর্টেড ভার্ব কিসে থাকে, যদি রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর ফিউচার টেন্সে থাকে, তাহলে তার কি হবে না, তাহলে রিপোর্টেড স্পিচে তার কোনো পরিবর্তন হবে না। তাহলে রিপোর্টেড স্পিচে কি হবে না, রিপোর্টেড স্পিচে তার কোনো পরিবর্তন কিন্তু হবে না। এবার আমরা দেখবো এক্সাম্পল দিয়ে কিরকম। যেমন ধরো আমি সেখানে লিখেছিলাম, বা আমি এখানে লিখে আবার দেখাচ্ছি, হি সেইজ, তাহলে আমার এখানে রিপোর্টেড ভার্ব কি, সেইজ। তাহলে রিপোর্টেড ভার্ব কি আছে, সেইজ। এখানে কি করা হলো, এখানে ভার্বটা হচ্ছে সে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে কি অ্যাড করলাম, এস অ্যাড করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কনফিউশন হয় আমাদের, যেহেতু আমরা সবাই একটু ইংলিশে একটু মানে ওই গ্রামাটিক্যাল ফর্মগুলোকে আমরা তত ডেপিক্টে গিয়ে সেটা বা ডেপথে গিয়ে সেটা দেখি না। এই এস বা ইএস এর একটা ব্যবহার আছে ইংলিশে। ঠিক আছে, এটা তোমাদের ন্যারেশনের সব ক্ষেত্রে মানে সেন্টেন্স, যে কোনো জায়গাতে সেন্টেন্স লিখতে গেলে কিন্তু দরকার পড়বে। তাই আমি একটু হালকা করে বলেছি। যেমন ধরো এস বা ইএস এর আমরা ব্যবহার করি কোথায় করব, যেমন ধরো যখন আমরা ডু লিখি, ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তো যখন আমি তার সাথে এস বা ইএস ব্যবহার করার ব্যাপার আছে, তখন কিন্তু আমি তার সাথে ইএস ব্যবহার করছি। আবার
যখন আমার এখানে প্লে আসছে তখন আবার এটাও ভার্বের ফার্স্ট ফর্ম, এটাও ভার্বের ফার্স্ট ফর্ম, এটাও ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু এখানে আমি ইউজ করছি ইএস। আবার প্লে যখন আসছে তখন আমি ইউজ করছি এস। এটা আমি কেন করছি এটা একদম মাথায় রেখে দেবে। যখন আমি ইএস ব্যবহার করব তার সময় আমি 110% ক্ষেত্রে যদি আমার যে ভার্বের ফার্স্ট ফর্মটা আছে তার লাস্ট যে আলফাবেটটা আছে, কোনটা, ভার্বের যে ফার্স্ট ফর্মটা আছে তার লাস্ট যে আলফাবেটটা আছে সেটা যদি ভাওয়েল হয়, সেটা কি হয়, সেটা যদি ভাওয়েল হয় তাহলে তার সাথে আমি ইএস কানেক্ট করব। যেমন ডুর ক্ষেত্রে হচ্ছে, যেমন ডুর ক্ষেত্রে হচ্ছে, গোর ক্ষেত্রে হচ্ছে লাস্ট আলফাবেট ভাওয়েল গোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আলফাবেটটা যদি কনসোনেন্ট হয়, আলফাবেটটা যদি কনসোনেন্ট হয় তখন তার সাথে আমি এস ইউজ করব, তখন তার সাথে আমি এস ইউজ করব। কি হলে, আলফাবেটটা যদি কনসোনেন্ট হয়, আলফাবেটটা যদি কনসোনেন্ট হয়, ভার্বের লাস্ট আলফাবেটটা যদি কনসোনেন্ট হয় তাহলে আমি তার সাথে এস ইউজ করব। আর ভার্বের লাস্ট আলফাবেটটা যদি ভাওয়েল হয় তাহলে আমি তার সাথে কিন্তু ইএস ইউজ করব, ঠিক আছে। তাহলে এখানে সেইজ আছে মানে কি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বসেছে। কেন বসেছে এস এখানে, কেন ইএস বসেনি, কারণ এখানে সের লাস্ট ওয়ার্ডটা কিন্তু ওয়াই বা কনসোনেন্ট আছে, ঠিক আছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে এই জায়গার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে কিন্তু যদি আমার এরকম সেইজ থাকে, মানে প্রেজেন্ট টেন্সে যদি আমার রিপোর্টেড ভার্ব থাকে কিংবা ফিউচারের মধ্যে যদি আমার এরকম থাকে উইল সে যদি থাকে, তখন কিন্তু আমার বুঝে নিতে হবে, তখন কিন্তু আমার বুঝে নিতে হবে, কি বুঝে নিতে হবে, তখন আমার বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সে রিপোর্টেড ভার্বগুলি কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আর কিসে আছে, ফিউচার টেন্সে আছে। কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে আর ফিউচার টেন্সে আছে। তখন কিন্তু আমার রিপোর্টেড স্পিচের মধ্যে তার টেন্স টাইম বা প্লেসের মধ্যে কোনো পরিবর্তন হবে না, তার টেন্স টাইম এবং প্লেসের কোনো পরিবর্তন হবে না। আবার ধরো আমার যদি এখানে সেইড থাকে, যেটা হচ্ছে সেইড হচ্ছে কি, সের পাস্ট ফর্ম হচ্ছে সেড, পাস্ট ফর্ম হচ্ছে সেড। তো আমরা কি বলেছিলাম যে যদি আমার রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে তার টেন্স টাইম এবং প্লেসের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টেড ভার্বটা যদি আমার ডাইরেক্ট স্পিচের মধ্যে পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু আমার রিপোর্টেড স্পিচের মধ্যে এটার পরিবর্তন হবে। এবার তুমি বলতেই পারো যে স্যার পাস্টের থেকে পাস্টে গেলে কিভাবে আর পরিবর্তন হলো। আমরা কি জানি যে ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে নেব দ্যাট মিন্স ইনডাইরেক্ট মানেই হচ্ছে পাস্ট টেন্স। আমার যে কোনো টেন্সে থাকুক না কেন সেটা পাস্ট টেন্সে কিন্তু যাবে, শুধু সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, আমার রিপোর্টেড ভার্ব কোন টেন্সের আছে সেটার উপরে। বোঝা গেল, আমার রিপোর্টেড ভার্ব কোন টেন্সে আছে সেটার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। বোঝা গেল। এবার আরেকটা জিনিস আমরা দেখবো আজকে এই ক্লাসের মধ্যে। দেখো যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমাদের এই ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি আমাদের যদি আমার এরকম দেওয়া থাকে রিপোর্টেড ভার্বটাকে যদি এরকম দিয়ে দেওয়া থাকে যে সে, ঠিক আছে, সেই যদি দেওয়া থাকে তাহলে যখন আমি তাহলে যখন আমি তাহলে যখন আমি তাহলে যখন আমি এটাকে ইনডাইরেক্ট স্পিচে নেব, তাহলে যখন আমি এটাকে কিসে নেব, ইনডাইরেক্ট স্পিচে নেব তখন আমার এটা কি আছে, এটা আছে কি টেন্সে, এটা আছে আমার প্রেজেন্ট টেন্সে, এটা আছে আমার কি টেন্সে, প্রেজেন্ট টেন্সে। তাহলে যখন এটা ইনডাইরেক্টে যাবে তখন কিন্তু সেটা কি থাকবে, সেইজি থাকবে। অর্থাৎ এটা কিন্তু আমার অপরিবর্তিত থাকবে, এটা কিন্তু আমার অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। কিন্তু যদি আমার এরকম থাকে যে সেইট মানে কি, সের পাস্ট ফর্ম, কি ফর্ম, সের পাস্ট ফর্ম, তার সাথে কি লাগানো আছে, টু লাগানো আছে, তখন সেটা কিতে পরিণত হয়ে যাবে, টোল্ড। তখন সেটা কি পরিণত হয়ে যাবে, রিপোর্টিং ভার্ব ইন ডাইরেক্ট স্পিচে টোল্ডে পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে। তখন সেটা কিসে পরিবর্তিত হয়ে যাবে। তারপরে ধরো আমার দেওয়া আছে সেইস টু, তারপরে ধরো আমার দেওয়া আছে সেইস টু, তখন সেটা কি হয়ে যাবে, তখন কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স ধরে হয়ে যাবে টেল, কারণ সেইসটা যে আছে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু অ্যাড করা আছে, আর এখানে কি আছে, এখানে ভার্বের পাস্ট ফর্মের সাথে টু অ্যাড করা আছে। তাই দেখো এখানে যখন আমি প্রেজেন্ট ফর্মের সাথে করছি তখন তো আমার
প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ টেল। ঠিক আছে, আর যখন তার সাথে যখন এটাকে যখন পরিবর্তিত হয়ে এটা পাস্ট ফর্মের সাথে টু ব্যবহার করছি, তাই এখানে এটা পাস্ট ফর্মটা কিন্তু আমি ব্যবহার করছি। এটা কোনো রকেট সায়েন্স না, একদম ইজিলি আমরা মনে রাখতে পারবো। বোঝা গেল? এই হচ্ছে আমার আরেকটা শর্টকাট। কি মনে রাখবো আমি? রিপোর্টেড ভার্ব দেখবো। রিপোর্টেড ভার্বে যদি সেইজ থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেইজই থাকবে, কারণ আমরা 2 নম্বর ফর্মুলার মধ্যে পড়েছিলাম যে যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে ওইটা কিন্তু অপরিবর্তিত থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও পড়েছিলাম যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অটোমেটিক্যালি আমার রিপোর্টেড স্পিচের টাইম, টেন্স এবং প্লেস কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তাহলে প্রথম কি পাচ্ছি? যদি সেইজ থাকে তাহলে সেইজ হবে, যদি সেড টু থাকে তাহলে টোল্ড হবে, আর যদি সেইজ টু থাকে তাহলে কিন্তু টেল হবে। বোঝা গেল? এই গেল আমার রিপোর্টেড ভার্বের ব্যাপারটা। ক্লিয়ার এতটুকু? দেখো, আচ্ছা লেখা হয়ে গেছে। তাহলে দেখো তারপরে আমরা কি দেখব? আমরা এখন দেখব রিপোর্টেড ভার্ব ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকলে, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কিভাবে পরিবর্তিত হয়। ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকলে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কিভাবে পরিবর্তিত হয়। যদি সেইজ থাকে তাহলে পরিবর্তিত হয়ে এটা সেইজই থাকবে, যদি সেই টু থাকে তাহলে সেটা হয়ে যাবে টেল, যদি সেইজ টু থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে টেলস, যদি সেট থাকে তাহলে অপরিবর্তিত হয়ে সেইডই থাকবে, যদি সেট টু থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে টোল্ড। ক্লিয়ার হয়ে গেল? এই গেল আমার রিপোর্টেড ভার্ব। কি চেঞ্জ? রিপোর্টেড ভার্ব। তাহলে রিপোর্টেড ভার্ব ডাইরেক্ট স্পিচের মধ্যে আবার আমার সাথে সবাই একসাথে রিপোর্টেড ভার্ব যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে সেইজ থাকে, ইনডাইরেক্ট স্পিচে থাকবে সেইজ, যদি সে টু থাকে তাহলে হয়ে যাবে টেল, যদি সেইজ টু থাকে তাহলে হয়ে যাবে টেলস, যদি সেট থাকে তাহলে থাকবে সেট, যদি সেট টু থাকে তাহলে হয়ে যাবে টোল্ড। আর যাতে কোনো ধরনের ভুল না হয়, ডাইরেক্ট স্পিচের মধ্যে কিন্তু রিপোর্টেড ভার্ব এগুলি থাকলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচের মধ্যে রিপোর্টেড ভার্ব এগুলো হবে। ক্লিয়ার? তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা কিছু কিওয়ার্ডের পরিবর্তন। যেমন ধরো ডাইরেক্ট স্পিচের মধ্যে ধরো 2 ধরনের পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে প্লেস, ঠিক আছে, আরেকটা হচ্ছে প্লেস। প্লেসের মধ্যে কি হতে পারে? যদি হেয়ার থাকে তাহলে ইনডাইরেক্টটা হবে দেয়ার, যদি হেয়ার থাকে প্লেস জনিত পরিবর্তন, জায়গাজনিত পরিবর্তন, ঠিক আছে। যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্টটা হবে দ্যাট, আর যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্টটা হবে দোজ। ক্লিয়ার? এটা হচ্ছে জায়গাজনিত পরিবর্তন, ঠিক আছে। এবার আমরা দেখব কি জনিত পরিবর্তন? এবার আমরা দেখব আবার টাইম জনিত পরিবর্তন। সেম, ডাইরেক্টে থাকবে, ডাইরেক্ট থেকে কিসে যাবে? ইনডাইরেক্টে যাবে। রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে কিওয়ার্ডসগুলো কি জনিত পরিবর্তন। এবার আমরা দেখছি টাইম জনিত পরিবর্তন। প্রথম কি? যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্টে কি হবে? দেন হবে। 2 নাম্বার, যদি টুডে থাকে তাহলে কি হবে? দ্যাট ডে হবে। যদি টু নাইট থাকে তাহলে কি হবে? দ্যাট নাইট হবে। ক্লিয়ার? দ্যাট নাইট হবে। ক্লিয়ার? তারপরে যদি ইয়েস্টারডে থাকে তাহলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। যদি টুমরো থাকে তাহলে হয়ে যাবে দ্য নেক্সট ডে। ক্লিয়ার? যদি টুমরো থাকে তাহলে হয়ে যাবে দ্য নেক্সট ডে। যদি নাও থাকে আবার রিপিট, যদি নাও থাকে তাহলে হবে দেন, যদি টুডে থাকে দেন হয়ে যাবে দ্যাট ডে, যদি টু নাইট থাকে তাহলে হয়ে যাবে দ্যাট নাইট, যদি ইয়েস্টারডে থাকে তাহলে হবে দ্য প্রিভিয়াস ডে, যদি টুমরো থাকে দ্য নেক্সট ডে। ক্লিয়ার? ঠিক আছে। এই গেল আমার টাইম জনিত পরিবর্তন, আর এটা গেল আমার প্লেস জনিত পরিবর্তন। কি ছিল? হেয়ার থাকলে হয়ে যাবে দেয়ার, দিস থাকলে হয়ে যাবে দ্যাট, দিস থাকলে হয়ে যাবে দোজ, ঠিক আছে। আর আরেকটা আছে অ্যাগো হয়ে যাবে কি বিফোর থাকলে হয়ে যাবে কি অ্যাগো। ক্লিয়ার? এই গেল আমার টাইম আর প্লেস জনিত পরিবর্তন। ক্লিয়ার?
ঠিক আছে। আজকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে আমাদের রিলেটেড যে সেকেন্ড ক্লাসটা ছিল, এটা কিন্তু আমি কিন্তু এখানেই কমপ্লিট করছি, ঠিক আছে। বাকি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আরও কতগুলি নিউসেন্স বা কতগুলি ক্লজ বা কতগুলো নিয়ম আছে, যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সেও থাকে তাহলেও অনেক সময় কি হয়, রিপোর্টেড স্পিচ কিন্তু অপরিবর্তিত থেকে যায়। কেন থেকে যায়? যেমন ধরো ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, যেমন আর্থ রিভলভস দ্য সান, ঠিক আছে, এমন ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে যেটা চিরন্তন সত্য, যেটা কোনো সময় পরিবর্তিত হয় না। তাছাড়া যদি কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকে, যেমন মহাত্মা গান্ধী স্টার্টেড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তো এমন ধরনের যদি ফ্যাক্ট থাকে, যদি প্রেজেন্ট কোনো অ্যাক্টিভিটি থাকে, যেমন ধরো আই রেগুলারলি গো টু স্কুল, ঠিক আছে, অর আই ইউজ টু গো টু স্কুল, যদি পাস্ট কোনো অ্যাক্টিভিটি থাকে, তো ওই ক্ষেত্রে কিন্তু আমার এগুলি পরিবর্তিত হয় না। তো এই সমস্ত রিলেটেড ভিডিও নিয়ে কিন্তু আমরা আমাদের যে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের যে থার্ড ভিডিওটা থাকবে, যেটার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি পার্টগুলো নিয়ে কিন্তু আমি আসবো তোমাদের জন্য। ততদিন অবধি তোমরা কি করতে হবে, তোমরা এই যে ফর্মুলা বা রুলসগুলি আমরা আজকে করলাম, এগুলি কিন্তু খুব ভালোভাবে বাড়ির মধ্যে প্র্যাকটিস করতে হবে। কারণ গ্রামারে ভালো নাম্বার আনার একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। দেয়ার ইজ নো শর্টকাট রেদার দ্যান প্র্যাকটিস, ঠিক আছে। তো তোমার প্র্যাকটিস করতেই লাগবে, তো তোমরা প্র্যাকটিস করো। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের তৃতীয় ভিডিওটাও কিন্তু নিয়ে চলে আসবো, যেটার মধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি পার্ট। তাছাড়া আরেকটা জিনিস তোমাদের মেনশন করে দিতে চাই, আমরা কিন্তু পরের যে ভিডিওটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড যে প্র্যাকটিস পেপার, সেটা কিন্তু আমরা করবো, ঠিক আছে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, সেটা হচ্ছে আমাদের ইগনাইট টিউটোরিয়াল ক্লাসেসের সেন্টারে বা কোচিং প্রিমাইসেসে কিন্তু ইতিমধ্যেই ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য কিন্তু ভর্তি চলছে, ঠিক আছে। আমাদের এই ভর্তি প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে। আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 15 জুন থেকে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রোববার কিন্তু তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসবো, অফলাইন ক্লাস। তাই তোমরা যারাই ইতিমধ্যে অ্যাডমিশন নিতে চাইছো, প্রিপারেশন করতে চাইছো, তোমরা কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারো। আমাদের এখানে 4 মাসের এই কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র এককালীন 3000 টাকা। আর এডমিশন নিতে গেলে তোমাদের যদি যোগাযোগ করতে হয়, তাহলে তোমরা যে নাম্বারটায় যোগাযোগ করবে সেটা হচ্ছে 7005421272 এই নম্বরে। আর আরেকটা ব্যাপার ছোট্ট করে একটু বলার ছিল, অ্যাডমিশন প্রসেস চলছে, তোমরা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমরা ক্লাস স্টার্ট করে দেবো জুনের 15 তারিখ থেকে। আর এই ক্লাসগুলো কিন্তু তোমরা কেউ মিস করবে না। আর যদি ক্লাসগুলো এরকমভাবে পেতে চাও ইজিলি, তাহলে কিন্তু তোমরা একটা জিনিস করতে পারো, তোমরা আমাদের যে ইউটিউব পেজটা আছে, মানে ইউটিউব যে চ্যানেলটা আছে ইগনাইট টিউটোরিয়াল ক্লাসেস, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা ওখানে মানে সবগুলি সাবজেক্টেরই পেয়ে যাবে, শুধুমাত্র ইংলিশের না, ঠিক আছে। ততদিন অবধি তোমরা এই ভিডিওটাকে ভালোভাবে দেখো, বোঝো এবং গ্রামারগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। আর খুব শীঘ্রই আমি তোমাদের জন্য কিন্তু থার্ড ভিডিওটাও নিয়ে আসছি। ধন্যবাদ।